আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের সামনে যেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেইটাতে তোমরা অনেক ভালো একটা প্রস্তুতি গ্রহণ করতেছো। আমি আগের ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলতেছি, তোমাদের এই বৃত্তি পরীক্ষাটার জন্য সময় কিন্তু অনেক কম দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কি করতে হবে, এই অল্প সময়ে নিজেদের সেরাটা দিতে হবে, যাতে আমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্টটাও সেরাটাই হয়। তো আমি তোমাদের কাছে বাংলার ক্লাস নিয়ে আসছিলাম। তো আমরা অলরেডি কিন্তু বাংলার গদ্য এবং গদ্যের পাঠ, পদ্য, পদ্যের পাঠ এবং পদ্যের সাথে সহপাঠ থেকে যে আমাদের বর্ণনামূলক প্রশ্ন আসবে সেটা পড়ে ফেলছি। তো আমাদের প্রিভিয়াস দুইটা ক্লাসে কিন্তু বাংলার টোটাল তোমার যে 60 নাম্বার, সেই 60 নাম্বার পুরাপুরিভাবে পাওয়ার একটা সুন্দর ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করেছে এবং ইনশাল্লাহ তোমাদের যে 60 নাম্বারের কোয়েশ্চেন, সেই 60 নাম্বারের কোয়েশ্চেন ওই দুইটা ক্লাস করলে ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না। তো আশা করি তোমরা অলরেডি গদ্য পদ্য এবং সহপাঠের ক্লাসটা করে ফেলেছো। যদি না করে থাকো তাহলে আমাদের গ্রুপ, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল সবগুলোতে ওই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, সিরিয়াল বাই সিরিয়াল ওদের স্লাইড এড করা আছে। তো তোমরা ওই ক্লাসগুলো ভালো করে করে নিবে। আজকে আমি তোমাদের সাথে বাংলার লেকচার 3 নিয়ে এসেছি, যেখানে আমরা মেনলি পড়বো গিয়ে বাংলা দ্বিতীয় পত্র। তো আমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে কিন্তু টোটাল তোমার 10টা এমসিকিউ আসবে, আর বাকি যে তোমার রিটেন পার্ট আছে সেই রিটেন পার্টে টোটাল গিয়ে তোমার 30 মার্কস। তো আমরা এখান থেকে 30 পাচ্ছি আর এমসিকিউ থেকে 10 পাচ্ছি, টোটাল এখান থেকে আমার 40 আসবে। তো আগের দুইটা ক্লাসে 60 আর এখান থেকে 40 যোগ করলে আমরা দেখি যে আমাদের টোটাল গিয়ে আমাদের মোটামুটি এই তিনটা ক্লাসেই আমরা পুরো বাংলা লেকচারটা শেষ করে দিচ্ছি এবং এই তিনটা ক্লাস করলেই আমরা বাংলায় পুরাপুরিভাবে আমাদের যে 100 নাম্বারের প্রিপারেশনটা আছে সেটা সুন্দরভাবে নিয়ে নিতে পারবো। তো এক্ষেত্রে তোমাদের পরামর্শ থাকবে, আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো আমি ক্লাসে সলভ করে দেওয়ার পাশাপাশি কিন্তু তোমাদের যে স্লাইড আছে সেখানে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সেখান থেকে বারবার কোয়েশ্চেনগুলো নিয়ে নিবে। বিশেষ করে গদ্য পদ্যর যে সিকিউগুলা সেগুলো কিন্তু আমি জাস্ট আমাদের বুঝিয়ে দিয়েছি। তো সেগুলোর আনসার আরেকটু কিভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায় সেক্ষেত্রে তোমরা সেই আনসারগুলো সাজাবে। দরকার লাগলে আমাকে দেখাবে যে এরকম ভাবে লিখলে আনসারটা হবে কি হবে না। যারা সিকিউ এ ভালো নাম্বার পেতে চাও তারা সিকিউ এর রুল ফলো করে লিখতে হবে। তো তোমরা অনেকে যারা সিকিউ গুলো পড়বে, দরকার হলে সিকিউ গুলো লিখে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। আমি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের পোস্ট দেখব এবং তোমাদের সিকিউ গুলো হয়েছে কি হচ্ছে না সেটাও ইনশাল্লাহ বলে দিব। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকে বাংলা দ্বিতীয় পত্র শুরু করছি। তো এখানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে প্রথমত আমাদের যে ব্যাকরণ অংশ, টোটাল আমাদের বইয়ে যে 10টা পরিচ্ছেদ আছে সেখান থেকে আমাদের 10টা এমসিকিউ আসবে। এখন 10টা এমসিকিউ সত্যি কথা বলতে কোন পরিচ্ছেদ থেকে দিবে, 10টা এমসিকিউ কি 10টা ভিন্ন ভিন্ন পরিচ্ছেদ থেকে আসবে নাকি একই পরিচ্ছেদ থেকে আসবে, সেই জিনিসটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলতে পারি না। তো আমরা এখানে তোমাকে জাস্ট কতগুলা হাইলি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি সাজেশন হিসেবে, এবং এই তোমাদের এমসিকিউ এই ক্লাসে যতগুলো এমসিকিউ আছে সেগুলো করলেই যেহেতু বাকি তোমার পরীক্ষাতে যে 10টা এমসিকিউ আসবে সেইটা 100% কমন পড়বে। এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো এখানে দেওয়া হয়েছে। তো আমি গ্যারান্টি দিতে পারি তোমরা যদি এই ক্লাসটুকু করো শুধু, তাহলে তোমাদের বাংলা ব্যাকরণে যে 10টা এমসিকিউ থাকবে সেই 10টা থেকে 10টাই তোমরা আনসার করতে পারবা। তো আমি কথা না বাড়িয়ে এমসিকিউ শুরু করছি। আলাদা করে তোমাদেরকে আর বাংলা ব্যাকরণ পড়িয়ে নিব না বই থেকে, কারণ বাংলা ব্যাকরণ তোমাদের ফাইনাল পরীক্ষার আগে অলরেডি প্রত্যেকটা পরিচ্ছেদ ওয়াইজ ক্লাস আপলোড দেওয়া আছে। তো আমি আজকে তোমাদের শুধু সেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তাদের আনসার সেগুলো দেখিয়ে দিব। তো আমরা শুরু করতেছি প্রথম এমসিকিউ দিয়ে, যেখানে আমার কোয়েশ্চেন ভাষা বলতে কি বুঝো। ভাষা বলতে আমরা বুঝি কতগুলো অর্থবোধক ধ্বনি সমষ্টি, কতগুলো অর্থবোধক ধ্বনি সমষ্টি মিলেই গিয়ে তোমার ভাষা সৃষ্টি হয়। আমরা যদি পরের কোয়েশ্চেনে যাই, মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়। মানুষের ভাষা সৃষ্টি হয় গিয়ে বাকযন্ত্রের সাহায্যে। আমরা যেই কথা বলতে যেই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ইউজ করি সেগুলোকে একসাথে বলা হয় বাকযন্ত্র, এবং মানুষের ভাষাও এই বাকযন্ত্রের সাহায্যেই সৃষ্টি হয়ে থাকে। আমাদের পরের কোয়েশ্চেন, পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়। এটা আমাদের বইয়ের ডিরেক্ট একটা লাইন। পরিবর্তনশীলতার জন্য তোমার আমাদের ভাষাকে গিয়ে একটা প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। ভাষার প্রাণ কোনটি। দেখো এইটা তোমার যখন ডেসি পরীক্ষা হতো তখন কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে এবং এই কোয়েশ্চেনটা তোমাদের বৃত্তি পরীক্ষাতে আসার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ভাষার প্রাণ কোনটি। ভাষার প্রাণ কি অর্থপূর্ণ ধ্বনি,
অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিতে যেহেতু তোমার হচ্ছে ভাষার সৃষ্টি হয়, তাই ভাষার প্রাণ হচ্ছে গিয়ে অর্থপূর্ণ ধ্বনি। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে পৃথিবীর কত লোকের মাতৃভাষা বাংলা। এটা হচ্ছে ডিরেক্টলি আমাদের বইয়ে যে জিনিসটা লেখা আছে, পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা হচ্ছে গিয়ে বাংলা। মাতৃভাষা বিবেচনায় বাংলা ভাষার স্থান কততম? মাতৃভাষা বিবেচনায় বাংলা ভাষার স্থান হচ্ছে গিয়ে চতুর্থ। কি ভেদে ভাষার রূপভেদ হয়? স্থান, কাল, সমাজ সবকিছু ভেদেই হচ্ছে গিয়ে তোমার ভাষার রূপভেদ হয়ে থাকে। তাহলে স্থান, কাল, সমাজ সবগুলা ভেদেই হচ্ছে গিয়ে ভাষার রূপভেদ হয়। বাংলা ভাষার রীতি কয়টি? বাংলা ভাষার রীতি হচ্ছে গিয়ে তোমার দুইটি। ভাষা সর্বজন গ্রাহ্য এবং তোমার হচ্ছে সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ কোন ধরনের ভাষারীতি বলা হয়? এটা হচ্ছে গিয়ে তোমার প্রমিত ভাষারীতির সংজ্ঞা, যেটা হচ্ছে কি ভাষার সর্বজন গ্রাহ্য এবং সমকালের সর্বোচ্চ মার্জিত রূপ, সেটা হচ্ছে আমাদের প্রমিত ভাষারীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কি? ক্ষুদ্র ক্ষুদ্র জনগণ হচ্ছে তোমার যে ভাষায় কথা বলে তার নাম হচ্ছে গিয়ে উপভাষা বা আঞ্চলিক ভাষা। উপভাষা বা আঞ্চলিক ভাষা। অঞ্চল বললে আমরা আঞ্চলিক ভাষা মনে রাখবো। এই আঞ্চলিক ভাষার আরেকটা নামই হচ্ছে উপভাষা। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ কোনটি হতে পারে? নিচের আমাদের অপশনে আছে হচ্ছে কাজী, আপিল, আদমি, কুটির। এটার মধ্যে তৎসম শব্দ হচ্ছে কুটির। অদ্যাপি শব্দের চলিত রূপ কোনটি? আমরা জানি যে আমাদের ভাষায় বিভিন্ন সর্বনাম এবং ক্রিয়াপদের চলিত এবং সাধু এবং চলিত রূপের মধ্যে পার্থক্য হয়। যেমন অদ্যাপি দিছে, এখানে অদ্যাপি এর চলিত রূপ কোনটি? অদ্যাপি এর চলিত রূপ হচ্ছে আজও। বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার? বাংলা ভাষার ধ্বনি প্রধানত হচ্ছে গিয়ে তোমার দুই প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় হচ্ছে এই দুই প্রকার ধ্বনিই আছে। একটা হচ্ছে গিয়ে স্বরধ্বনি, একটা হচ্ছে গিয়ে ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষার স্বরধ্বনি হচ্ছে গিয়ে 60টি আছে টোটাল, আর ব্যঞ্জন ধ্বনি আছে হচ্ছে গিয়ে তোমার 33টি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? ধ্বনি নির্দেশক চিহ্নকে হচ্ছে বর্ণ বলে। যে বর্ণ ইউজ করে আমরা হচ্ছে লেখালেখি করি, তাহলে যেটা হচ্ছে ধ্বনি নির্দেশক চিহ্ন। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় হচ্ছে বর্ণ। বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে? বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে হচ্ছে গিয়ে তোমার 50টি। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 60টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে কার বলে, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে ফলা বলে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কার। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে হচ্ছে ফলা বলা হয়। এই দুইটা থেকে যে কোনো একটা দেখবা তোমাদের চলে আসছে ইনশাআল্লাহ। বাংলা বর্ণমালার পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? পূর্ণমাত্রা আছে তোমার 32টা, অর্ধমাত্রা হচ্ছে 8টা, আর মাত্রাহীন হচ্ছে 10টা। তাহলে সিরিয়াল ওয়াইজ বললে 32, 8 আর হচ্ছে 10 পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ। অ আ এর উচ্চারণ স্থল কোনটি? অ আ এর উচ্চারণ স্থল হচ্ছে গিয়ে তোমার কণ্ঠ। আচ্ছা, এটার জন্য আমি হচ্ছে তোমাদের একটা গল্প পড়িয়েছিলাম, একটা কবিতা পড়িয়েছিলাম তোমার হচ্ছে, যেটা ইয়েতে আমরা যে একটা ক্লাস নিয়েছিলাম সেই এক্সট্রা ক্লাসে। তো এখানে গল্পটা এরকম ছিল। তো আমি তোমাদের একটু মনে করিয়ে দিই। অ আ হকু কণ্ঠ, ইচু যশ তালু, স বললে দুনটা স আসবে। তারপর ছিল হচ্ছে ঋতু রস মূর্ধা নিতু লস
তারপর হচ্ছে জাস্ট ছন্দ মিলানোর জন্য তাই কি তোলা রুষ্ট, ওই কণ্ঠ তালু, ও ওই হচ্ছে কণ্ঠ উষ্ঠ। এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের হচ্ছে কোনোটার কোনো শব্দের হচ্ছে উচ্চারণ স্থল মিস যাবে না। যেমন এখানে সরল উচ্চারণ স্থল আমরা হচ্ছে একটু আগে দেখে আসছি, কণ্ঠ, স্লাইড এড করে নিই তোমাদের জন্য। ওকে, এই যে দেখো সরসরা কু কণ্ঠ, এই যে যেমন আমরা এখানে আনসারটা পেয়েছি অ আয়ের উচ্চারণ স্থল কি, অ আয়ের উচ্চারণ স্থান হবে হচ্ছে গিয়ে কণ্ঠ। এটা আমরা কিভাবে বুঝেছি, আমাদের এই ছন্দ থেকে অ আ হ কু কণ্ঠ। এখানে কু কু চু টু তু কি এগুলো হচ্ছে ক বর্গের বর্ণ সবগুলা। এখানে ক বলতে হচ্ছে তোমার ক বর্গে থাকা সবগুলো বর্ণকেই বোঝাচ্ছে, মানে ক খ গ ঘ উ সবাই। চু বলতে হচ্ছে চ বর্গে বিদ্যমান প্রত্যেকটা বর্ণকেই বোঝাচ্ছে, তাহলে চ ছ বর্গীয় চ ছ আর হচ্ছে নিয়। টু বর্গ বলতে হচ্ছে ট বর্গের সবগুলো বর্ণ বোঝাচ্ছে, ট ঢ ড ঢ মূর্ধন্য। তু হচ্ছে ত বর্গের, তাহলে ত থ দ ধ দন্তন্য। আর পু হচ্ছে গিয়ে তোমার প বর্গের, তাহলে প ফ ব ভ ম। এই ছন্দটা যদি ভাইয়া তোমাদের মনে থাকে, তোমাদের হচ্ছে এখনের বৃত্তি, তারপরের এসএসসি, এইচএসসি, এবং তোমরা যদি কেউ ভবিষ্যতে আল্লাহ বাঁচায় রাখলে বিসিএস দিতে চাও, প্রত্যেকটা জায়গায় বাংলার এই জিনিসটা আসেই আসে। উচ্চারণ স্থান এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা যে ভাষায় কথা বলতেছি, যে বর্ণগুলো ব্যবহার করে আমরা কথা বলতেছি, সেই বর্ণগুলোর উচ্চারণ স্থান যদি আমরা না জানি তাহলে কিন্তু ব্যাপারটা আসলে হচ্ছে আমাদের জন্য খারাপ। সেই জন্য হচ্ছে আমরা এই ছন্দটা মাস্ট 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 মনে রাখবো, এবং এই ছন্দটা মনে রাখলেই আমরা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার করতে পারবো। যেমন এই যে দেখো আমি মাত্র এটা আনসার করে দিয়েছি, অ এবং আ এর উচ্চারণ স্থান কোনটি, অ এবং আ এর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ। আমরা পরের কোয়েশ্চেন দেখি, এখানে ওই এর উচ্চারণ স্থানের নাম কি জানতে চাওয়া হয়েছে। ওই ওই এই যে দেখো তো কি লেখা আছে ছন্দতে, আমাদের ওই হচ্ছে কণ্ঠ উষ্ঠ, তাহলে এখানে আমার ওই এর উচ্চারণ স্থান কি হবে, কণ্ঠ উষ্ঠ। উচ্চারণ স্থান অনুসারে ক বর্গের নাম কি, ক বর্গ হচ্ছে গিয়ে অ আ হ কু কণ্ঠ, দ্যাট মিন্স ক হচ্ছে গিয়ে কণ্ঠ বর্গের মধ্যে পড়ছে, যেহেতু অ আ হ কু হচ্ছে গিয়ে কণ্ঠ, তাহলে ক হচ্ছে কণ্ঠ বর্গ। নিচের কোনগুলো উষ্ঠ বর্গ, উ উ পু উষ্ঠ, উ উ পু হচ্ছে গিয়ে উষ্ঠ, তাহলে পু বলতে প বর্গের সবগুলা, যার মধ্যে প ফ ব ভ ম সবগুলো আছে। এই যে দেখো আমাদের এই ছন্দ অনুযায়ী উ মানে হচ্ছে কি প ফ ব ভ ম, এই যে উ উ পু, উ উ পু হচ্ছে উষ্ঠ। তাহলে আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে গিয়ে তোমার আমাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে নিচের কোনটি উষ্ঠবর্গ, উষ্ঠবর্গ হচ্ছে প বর্গীয় গুলা বা পু। ঘ এর উচ্চারণ স্থান কোনটি, অ আ হ কু কণ্ঠ। এখন এখানে কিন্তু আমরা জানি অ আ হ কু কণ্ঠ, এখন কণ্ঠ কিন্তু আমাদের অপশনে নাই। কণ্ঠ আমাদের অপশনে নাই কারণ কণ্ঠের প্রতিশব্দ মানে কণ্ঠের আরেকটা শব্দ হচ্ছে গিয়ে আমাদের জিহ্বামূল, তাহলে এক্ষেত্রে আমাদের আনসার হবে হচ্ছে জিহ্বামূল, তাহলে ঘ এর উচ্চারণ স্থান হচ্ছে গিয়ে আমাদের জিহ্বামূল। নিচের কোনগুলা দন্ত বর্ণ, দন্ত বর্ণের মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার ঋতু রস মূর্ধা নিতু লস দন্ত। আমরা যদি হচ্ছে আবার আমাদের ওই ছন্দের ব্যাপারটাতে যাই, দেখো নিতু লস দন্ত, তুর মধ্যে ত বর্গের মধ্যে কি কি আছে, তথ দথ দন্তান্ন এগুলো আছে। তাহলে আমরা কোয়েশ্চেনে যদি ফেরত আসি আমাদেরকে জানতে চাইছে কোনগুলা হচ্ছে গিয়ে দন্ত, দন্ত হচ্ছে কি নিতু লস দন্ত। এখানে আমার তাহলে তুর বলতে কি কি আছে, আবার তুর মধ্যে আছে হচ্ছে ত থ দ ধ মূর্ধন্য এইগুলা। এই যে আমার এখানে এই জিনিসটা আছে তোমার হচ্ছে ত
ত ঠ দৈর্ঘ্য মূর্ধন্য, তাহলে দন্তবর্ণ হচ্ছে ধ দন্তান্ন ল এবং স। এই যে তোমার ধ দন্তান্ন আর ল এবং স, নিতু লস দন্ত, তাহলে আমার উত্তর হচ্ছে ঘ, দ দন্তান্ন ল এবং দন্তাস্ব। মোটামুটি এগুলো হচ্ছে আমাদের উচ্চারণ ভিত্তিক প্রশ্ন ছিল। উচ্চারণ ভিত্তিক কোন জায়গা থেকে কোনটা উচ্চারিত হচ্ছে, যদি ভাইয়া তোমরা শুধু এই ছন্দটা মনে রাখো, তোমাদের আর কোনো কেউ আটকাতে পারবে না, কোনো কোয়েশ্চেন দিয়ে আটকাতে পারবে না। যদি শুধু এই ছন্দটা মনে রাখো, এই ছন্দটাতে ভালো করে ফোকাস করবা, এই ছন্দটা তোমাদের হচ্ছে অনেক কাজে দিবে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চনে যাই আমরা। নিচের কোনটি তোমার হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ? অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে অভিধান, কারণ অভিধানে অ উচ্চারিত না হয়ে আমরা এটাকে ও উচ্চারিত করতেছি, অভিধান এরকম উচ্চারিত হয়ে যাচ্ছে। গয়না, অকাল, জঞ্জাল এগুলাতে অ উচ্চারণ বহাল থাকতেছে, কিন্তু অভিধানের ক্ষেত্রে অ কে আমরা ও বলে ফেলতেছি, দ্যাটস ওয়াই এখানে অভিধানই হচ্ছে অ এর সংবৃত উচ্চারণ। নিয় প্লাস চ এর সমন্বয়ে গঠিত যুক্ত বর্ণ, নিয় প্লাস চ এর সমন্বয়ে গঠিত যুক্ত বর্ণের তোমার ইয়ে হচ্ছে, এখানে উদাহরণ হচ্ছে গিয়ে অঞ্চল। প্রশ্ন এর সঠিক উচ্চারণগত রূপ কোনটি? প্রশ্ন এর সঠিক উচ্চারণগত রূপ হচ্ছে এইরকম তোমার প্র দুন্তার স দুন্তার নো কার নো, প্রশ্ন, প্রশ্ন। তাহলে আমার প্রশ্নের আনসার হবে হচ্ছে খ, প্রশ্ন। উচ্চারণ থেকে যদি কোয়েশ্চেন করে প্রশ্নই করবে। মফলার উচ্চারণ কোনটি? মফলার, আচ্ছা মফলার উদাহরণ কোনটি? মফলার উদাহরণ হচ্ছে গিয়ে আমাদের এই উদাহরণগুলোর মধ্যে মফলা হচ্ছে গিয়ে চিন্ময় ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে আমার মফলার উদাহরণ হচ্ছে চিন্ময়। উত উপসর্গের সঙ্গে ফলা যুক্ত হয়ে ব এর উচ্চারণ কেমন হয়? উত উপসর্গের সঙ্গে যদি ব ফলা যুক্ত হয় তাহলে ব এর উচ্চারণ হচ্ছে বহাল থাকে। উপসর্গের সাথে ব উচ্চারণ হলে ব এর উচ্চারণ হচ্ছে গিয়ে আমাদের বহাল থাকবে। পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে এর উচ্চারণ কি হয়? পদের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে এর উচ্চারণটা দ্বিত্ব হয়, মানে ডাবল বার উচ্চারিত হয়। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, যে কোনো দুইটা ধ্বনির মিলনকে হচ্ছে গিয়ে তোমার সন্ধি বলা হয়। সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়? সন্ধিতে ধ্বনির হচ্ছে টোটাল 4 ধরনের মিলন হয়ে থাকে। সন্ধি কত প্রকার? নরমালি সন্ধি হচ্ছে 2 প্রকার। তোমাদেরকে যদি আস্ক করে সন্ধি কত প্রকার, সন্ধি হচ্ছে 2 প্রকার। কিন্তু যদি কোয়েশ্চেন আসে তৎসম সন্ধি কত প্রকার, তৎসম সন্ধি আবার হচ্ছে গিয়ে 3 প্রকার। নরমালি সন্ধি হচ্ছে 2 প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি, কিন্তু তৎসম শব্দের সন্ধি 3 প্রকার, কারণ স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধির সাথে সেখানে বিসর্গ সন্ধি থাকে। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে যাই। এখানেই দেখো যে তৎসম শব্দের সন্ধি কত প্রকার। তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার, আর বাংলা শব্দের সন্ধি হচ্ছে কি আসলে 2 প্রকার। বিদ্যালয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ, বিদ্যালয় এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়। এখানে তোমার অ আ এর সাথে আ মিলে হচ্ছে আ হইছে, তাহলে এখানে বিদ্যালয় শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে বিদ্যা যোগ আলয়। আমাদের পরের কোয়েশ্চন, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এরকম হবে, নৌ যোগ ইক। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে এইটা ক, নৌ যোগ ইক। নিচের কোনটি হচ্ছে শীতার্থ শব্দের সরি নিচের কোনটি হচ্ছে শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ? শীতার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এরকম, শীত যোগ ঋত। তাহলে আমার উত্তর হচ্ছে ক নাম্বারটা, শীত যোগ ঋত। অনেকে আবার সীতা যোগ ঋতুতে দাগ দিয়ে দিবা, খেয়াল থাকে যেন সীতা যোগ ঋত নয়, কিন্তু এটা হচ্ছে শীত যোগ ঋত। শীত যোগ ঋত মিলে হয় হচ্ছে তোমার শীতার্থ। তন্নি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এইটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসবে, দেখো এইটা তোমার বৃত্তি পরীক্ষায় দিচ্ছে। তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তনু যোগ দীর্ঘই। তাহলে আমার উত্তর হচ্ছে খ, তনু যোগ দীর্ঘই। এটা হচ্ছে আমার তন্নি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ।
পবিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পবিত্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তোমার পো যোগ ইত্র। যেমন আমার ঘ নাম্বারটা হচ্ছে এখানে आंसर। পবিত্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পো যোগ ইত্র। না না সরি, ঘ নাম্বার না, ঘ নাম্বারে পো চলে আসছে, পো যোগ ইত্র করি। আচ্ছা এখানে হচ্ছে ভাই তোমাদের অপশনে একটু টাইপিস্ট মিস্টেক করে ফেলছে, এখানে হচ্ছে পো যোগ, এটা হচ্ছে হওয়ার কথা ছিল ইত্র। আমাদের आंसर হবে হচ্ছে পো যোগ ইত্র। এর পরের কোশ্চেন, নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে এরকম থাকবে, নৌ যোগ অক। নায়ক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌ যোগ অক। তাহলে আমার आंसर হচ্ছে ক নাম্বারটা। সংবাদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? সংবাদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে আমাদের সম যোগ বাদ। তাহলে এখানে আমার आंसर হচ্ছে গ, সম বাদ। যে সন্ধিগুলো নিয়ম মানে না তাকে কি বলে? যে সন্ধিগুলো নিয়ম মানে না তাকে বলা হয় হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। আচ্ছা, পুনরাবৃত্তি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো, পুনরাবৃত্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুন যোগ হচ্ছে আবৃত্তি। তাহলে আমার উত্তর হচ্ছে গ, পুন যোগ আবৃত্তি। পরের কোশ্চেন, নীরস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? নীরস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি বিসর্গ যোগ রস। তাহলে এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে নি যোগ রস। শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা? শিরোচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে শির যোগ তোমার হচ্ছে ছেদ, ছয় কাছে ত ছেদ। তাহলে আমার এখানের উত্তর হচ্ছে শির যোগ ছেদ। এখানে কিন্তু বিসর্গ আছে, কেয়ারফুল থাকবা। শুধু শিরোচ্ছেদ আবার অনেকে দাগায় দিতে পারো, শুধু শিরোচ্ছেদ কিন্তু নয়, শিরোর পরে বিসর্গ আছে আমার উত্তরে। তাহলে শিরোচ্ছেদ। পরের কোশ্চেন, অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ কি? অতএব শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অত বিসর্গ প্লাস এ। তাহলে আমার উত্তর হচ্ছে গ, অত বিসর্গ প্লাস হচ্ছে এ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গিয়ে অহ বিসর্গ দিতে হবে প্লাস আবার হবে অহ। তাহলে আমার উত্তর হচ্ছে খ, অহ বিসর্গ প্লাস অহ, পরেরটাতে কিন্তু আবার বিসর্গ নেই। পদ কাকে বলে? আচ্ছা আমরা এখন হচ্ছে সন্ধি থেকে তাহলে বের হয়ে গেছি। সন্ধি আমরা যে যতগুলো সন্ধি বিচ্ছেদ করছি, দেখি তো আমরা কয়টা সন্ধি বিচ্ছেদ করে আসছি টোটাল। আমরা বিদ্যালয় দিয়ে শুরু করছিলাম। বিদ্যালয় হচ্ছে বিদ্যা যুগ আলয়, নাবিক হচ্ছে নৌ যুগ ইক, শীতার্থ হচ্ছে শীত যুগ ঋত, তরুণী হচ্ছে তনু যুগ ই, পবিত্র হচ্ছে পৌ যুগ ইত্র, নায়ক হচ্ছে নৈ যুগ অক, সংবাদ হচ্ছে সম যুগ বাদ। আর হচ্ছে এদিক দিয়ে আছে পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি নিরস নি যুগ রস, শিরোচ্ছেদ শির যুগ ছেদ, অতএব অত যুগ এব, অহরহ অহ যুগ অহ। এই যে আমরা সন্ধিগুলা করলাম, এইটা থেকে একটা তুমি শিওর পাচ্ছ, বৃত্তি পরীক্ষায় মিলায় নিও ফর শিওর। এই সন্ধি বিচ্ছেদগুলো থেকে একটা মাস্ট কমন আসতেছেই আসতেছে। আচ্ছা আমরা পদের পার্টে চলে আসছি। সন্ধি থেকে একটা কোশ্চেন দিবে ফর শিওর, সন্ধি থেকে একটা কোশ্চেন দিবে। তাহলে পদ কাকে বলে? পদ হচ্ছে গিয়ে তোমার বিভক্তিহীন শব্দকে পদ বলা হয়। সরি উল্টা বলে ফেলছি, বিভক্তি যুক্ত, বিভক্তি যুক্ত শব্দকে হচ্ছে পদ বলা হয়। শব্দের প্রাণ কি? এটা আবার রিপিট হয়ে গেল, শুরুতেও পড়ে আসছিলাম। শব্দের প্রাণ হচ্ছে অর্থ, অর্থই হচ্ছে শব্দের প্রাণ। তিনটা জিনিস অলওয়েজ মনে রাখবা, একটা হচ্ছে শব্দের প্রাণ, শব্দের প্রাণ হচ্ছে অর্থ, ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান মনে রাখবা, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, ভাষার মূল উপকরণ, ভাষার মূল উপকরণ হচ্ছে ক
করণের ক থেকে বাক্য, উপাদানের জ থেকে ধ্বনি, আর অর্থ শব্দের প্রাণ হচ্ছে অর্থ। বিভক্তি যুক্ত শব্দ বা বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? বিভক্তি যুক্ত শব্দ বা বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয় হচ্ছে পদ। এখান থেকে আরেকটা এমসিকিউ আসে অনেক সময়, বিভক্তিহীন শব্দকে তাহলে কি বলে? বিভক্তিহীন শব্দকে তাহলে কি বলা হয়? বিভক্তিহীন শব্দ, এটাকে বলা হয় হচ্ছে প্রাতিপাদিক। এটাও ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। বিভক্তিহীন শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন শব্দ হচ্ছে প্রাতিপাদিক, আর বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে পদ। পরের কোশ্চেন হচ্ছে লিঙ্গ শব্দের অর্থ কি? লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। লিঙ্গ কত প্রকার? লিঙ্গ হচ্ছে তোমার 4 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। কোনটি দুটি পুরুষবাচক শব্দ আছে? দুটি পুরুষবাচক শব্দ আছে হচ্ছে এখানে তোমার দুটি পুরুষবাচক শব্দ আমার অপশন কি আছে? আয়া, ননদ, প্রিয়া আর হচ্ছে শিষ্য। ননদ শব্দের হচ্ছে দুইটা পুরুষবাচক শব্দ আছে। পরের কোশ্চেন, নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি? নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ হচ্ছে গিয়ে তোমার শপথ, নিদায়, সৎমা। সৎমা হচ্ছে গিয়ে নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ। নরমালি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ আছে কতগুলা? নিত্য স্ত্রীবাচক শব্দ 5টা মনে রাখবো আমরা: সতীন, সৎমা, তারপর হচ্ছে সদবা, এও, আর হচ্ছে দায়। এগুলোর মধ্যে একমাত্র সৎমাটাই হচ্ছে গিয়ে তৎসম, আর বাকি সবগুলা হচ্ছে গিয়ে তোমার অর্ধ তৎসম। সদমা, সতীন, এও, দায় এগুলো তৎসমের মধ্যে পড়ে না। সৎমা শব্দটা হচ্ছে শুধুমাত্র তোমার তৎসম। নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না? নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হবে না? যে শব্দটি লিঙ্গান্তর হবে না সেটা হচ্ছে পুরোহিত। পুরোহিত শব্দের কোনো নতুন লিঙ্গান্তর হয় না। পরের কোশ্চেন, নিত্য পুরুষবাচক শব্দ কোনটি? নিত্য পুরুষবাচক শব্দ 5টা দেখবা বারবার আমরা এনকাউন্টার করতেছি: কবিরাজ, কৃতদার, অকৃতদার, তারপর আছে হচ্ছে গিয়ে বিপত্নিক, আর একটা হচ্ছে গিয়ে তোমার স্তৈন নাকি ছিল। আচ্ছা, কবিরাজ, কৃতদার, অকৃতদার আর বিপত্নিক। তাহলে এখানে আমার আছে হচ্ছে অকৃতদার। তাহলে এখানে নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে অকৃতদার। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন, সৎমা, সদবা, এও, দায়। তাহলে এখানে আমার আনসার হচ্ছে সদবা। শব্দের শেষে আনি প্রত্যয় যুগে ঘটিত স্ত্রীবাচক শব্দ কোনটি? আনি। হিমানি, গোয়ালিনী, কুমারনি, বিদেশিনী, গোয়ালিনী। তারপর হচ্ছে হিমানি, এখানে হিম যুগ আনি, আনি প্রত্যয় যুগে গঠিত শব্দ শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার হিমানি। গোয়ালিনীতে দেখো গোয়াল যুগ ইনি যুক্ত হয়েছে। কুমারিনীতে হচ্ছে কুমার যুগ নি যুক্ত হয়েছে। বিদেশিনীতে হচ্ছে বিদেশি যুগ নি যুক্ত হয়েছে। আনি প্রত্যয় যুগে একমাত্র এখানে তৈরি হয়েছে হিমের সাথে হিম যুগ আনি, তাহলে হিমানি। ইনি প্রত্যয় যুগে গঠিত লিঙ্গান্তর: কামারনি, ইনি, ইনি, অরণ্যানি, ইন্দ্রাণী, আর হচ্ছে ইন্দ্র থেকে ইন্দ্রাণী। তাহলে এখানে আমার উত্তর হবে হচ্ছে গিয়ে তোমার কাঙাল থেকে কাঙালিনী। কাঙালের সাথে তোমার হচ্ছে ইনি যুক্ত হয়ে কাঙালিনী হইছে। তাহলে এখানে আমার উত্তর হচ্ছে ঘ, কাঙালিনী। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা হচ্ছে গিয়ে তোমার ক্ষুদ্রাত্বের স্ত্রীবাচক শব্দ। এটা তোমার বৃত্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাটিকা হচ্ছে ক্ষুদ্রাত্বে স্ত্রীবাচক শব্দ। নিচের কোন বহুবচনের রূপটি সঠিক নিয়মে গঠিত? শিশুর পাল, গরুর দল, পর্বতমণ্ডলী, পদাবলী। এটার মধ্যে সঠিক হচ্ছে গিয়ে পদাবলী। আমরা এখন লিঙ্গ থেকে বচনে চলে আসছি। পদাবলী। উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনটি? উন্নত প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় হচ্ছে গিয়ে বৃন্দ। ইকা প্রত্যয় যুগে গঠিত স্ত্রীলিঙ্গের উদাহরণ: অধ্যাপক। অধ্যাপক থেকে আসছে হচ্ছে অধ্যাপিকা। তাহলে এখানে ইকা প্রত্যয় যুগে গঠিত শব্দ হচ্ছে অধ্যাপিকা। আমি রবীন্দ্রনাথের গল্প
গুচ্ছ পড়েছে। এখানে গুচ্ছ শব্দটি কোন প্রকারের বহুবচন? গুচ্ছ শব্দটি হচ্ছে এখানে তো সমষ্টিবাচক বহুবচনের মধ্যে পড়েছে। কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ? সংজ্ঞাবাচক বিশেষ্য বিশেষ্যের অনেকগুলো প্রকারভেদ আছে। এর মধ্যে সংজ্ঞাবাচক হচ্ছে যেটা ডিরেক্টলি তোমার ইন্ডিকেট করে কোনো একটা নাম অথবা তোমার হচ্ছে কোনো একজন ব্যক্তি বা বস্তুকে, তাহলে এখানে হচ্ছে আলাউল ডিরেক্টলি একজন মানুষকে রিপ্রেজেন্ট করতেছে, সেজন্য এটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। যে পদ কোনো ব্যক্তি বস্তু জাতি কাজ বা গুণের নাম বোঝায়, গুণের নাম বোঝালে তাকে বলা হবে হচ্ছে বিশেষ্য পদ। নাম বোঝালে সে হচ্ছে বিশেষ্য পদ। পদ্মা কোন শ্রেণীর বিশেষ্য? পদ্মা হচ্ছে গিয়ে নাম বোঝাচ্ছে, তাহলে পদ্মা হচ্ছে একটা সংজ্ঞাবাচক বিশেষ্যের উদাহরণ। মানুষ কোন বিশেষ্যের উদাহরণ? মানুষ হচ্ছে পুরো একটা সমষ্টিগতভাবে একটা জাতিকে বোঝাচ্ছে, তাহলে মানুষ হচ্ছে এখানে তোমার সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। মানুষ মরণশীল এই বাক্যে ব্যবহৃত মানুষ কি ধরনের বিশেষ্য? মানুষ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আচ্ছা, না না না, আমি একটু ভুল করে ফেলেছি এখানে, সরি এক্সট্রিমলি। তোমার মানুষ হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য হবে। মানুষ দ্বারা একটা পুরা তোমার প্রাণীকুলকে বোঝাচ্ছে, জীবিত শ্রেণীকে বোঝাচ্ছে, তাহলে মানুষ হচ্ছে গিয়ে শ্রেণীবাচক বিশেষ্যের উদাহরণ। এবং এখানে মানুষ মরণশীলও মানুষ হবে হচ্ছে গিয়ে শ্রেণীবাচক বিশেষ্যের উদাহরণ। তাহলে মানুষ কি ধরনের বিশেষ্য? মানুষ হচ্ছে শ্রেণীবাচক বিশেষ্য। কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? বিশেষ্য সমষ্টিবাচক হচ্ছে গিয়ে একসাথে অনেকজনকে বোঝালে, যেমন হচ্ছে জনতা। জনতা হচ্ছে গিয়ে এখানে তোমার সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি? দর্শন, সমিতি, পর্বত, মানুষ। সমিতি হচ্ছে গিয়ে তোমার এখানে সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ হবে, কারণ সমিতি বলতে একসাথে অনেক মানুষের একটা তোমার হচ্ছে গিয়ে সংস্থাকে বোঝাচ্ছে। শোয়ার কাজ শয়ন, যাওয়ার কাজ গমন, এগুলো কি বাচক বিশেষ্য? শোয়ার কাজ, ভাবের কাজ, যেগুলো দিয়ে হচ্ছে কোন তোমার কাজের নাম বোঝায়, কাজের নাম বোঝালে সেগুলো হচ্ছে গিয়ে ভাববাচক বিশেষ্য হয়ে যায়। কোনো কাজের নামই হচ্ছে ভাববাচক বিশেষ্য। আমরা, তিনি, ওরা, এগুলো কি বাচক সর্বনাম? আচ্ছা, সর্বনামের জন্য আমরা একটা ছোটখাটো ছন্দ মনে রাখবো। সর্বনামের ক্ষেত্রে আমরা একটা ছোটখাটো ছন্দ মনে রাখতে পারি। এইভাবে ছন্দটা হচ্ছে এরকম: আমি, আমরা, আমি, আমরা সর্বনামের ব্যক্তি খুদ স্বয়ং, এটা হচ্ছে আত্মবাচক জাতি। আমি, আমরা সর্বনামের ব্যক্তি খুদ স্বয়ং আত্মবাচক আত্মবাচক জাতি। তারপর হচ্ছে গিয়ে সব সকল সাকল্য কিসে প্রশ্ন করলো। সব সকল হচ্ছে সাকল্যবাচক, আর কিসে প্রশ্ন করলো সেটা হচ্ছে প্রশ্নবাচক। আর কি কিসে মানে প্রশ্নবাচক। সব সকল হচ্ছে সাকল্যবাচক, খুদ স্বয়ং হচ্ছে আত্মবাচক, আর সর্বনাম ব্যক্তিবাচক সর্বনাম হচ্ছে আমি, আমরা। তাহলে আমাদের কোশ্চেনে যদি ফেরত আসি, আমি, তিনি, ওরা বলতে কি বাচক শব্দ? আমি, আমরা হচ্ছে সর্বনামের ব্যক্তি, তাহলে আমি, আমরা হবে এখানে তোমার সর্বনামের ব্যক্তিবাচক সর্বনাম। সব সকল উভয়, সব সকল হচ্ছে কি সাকল্য, তাহলে এরা হচ্ছে গিয়ে তোমার সাকল্যবাচক সর্বনাম। সাপেক্ষ সর্বনাম নিচের গুণগুলা। সাপেক্ষ হচ্ছে তুলনা করা, সাপেক্ষ হচ্ছে কোনো একটা কিছু দিয়ে তুলনা করা, যেমন সাপেক্ষ সর্বনাম হচ্ছে যে, সে, যা, তা, এগুলা। আমাদের পরবর্তী কোয়েশ্চেন, স্বয়ং, খুদ স্বয়ং আত্মবাচক জাতি, তাহলে এখানে খুদ স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনামের উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? আচ্ছা, এখন আমরা আবার ক্রিয়াকালে চলে আসছি, আমাদের হচ্ছে সর্বনামের পার্টও শেষ। যৌগিক ক্রিয়ার উদাহরণ হচ্ছে কি? যৌগিক ক্রিয়া হচ্ছে এখানে তোমার সে পাশ করে গেল, সে পাশ করে গেল হচ্ছে এখানে আমার যৌগিক ক্রিয়ার উদাহরণ। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে কি বলা হয়? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে বলা হয় হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সাইরেন বেজে উঠলো, এই বাক্যে বেজে উঠলো কোন ধরনের ক্রিয়া? সাইরেন বেজে উঠলো এই বাক্যে, সাইরেন হচ্ছে গিয়ে তোমার যৌগিক ক্রিয়ার উদাহরণ।
প্রযোজক ক্রিয়া, এখানে প্রযোজক ক্রিয়া হচ্ছে গিয়ে তোমার তিনি ছাত্রদের ব্যাকরণ পড়ান। প্রযোজক ক্রিয়া হচ্ছে যেই কাজটা অন্য একজনের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, যেমন এখানে একজন মানুষ ব্যাকরণ পড়াচ্ছেন, যেমন আমি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি, তাহলে আমার কাজটা হচ্ছে এখানে কি, এই উদাহরণটা হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া আর কি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় হচ্ছে গিয়ে তোমার ধাতু। নিচের কোনটি বিদেশজাত ধাতু? বিদেশজাত ধাতুর মধ্যে আছে হচ্ছে গিয়ে জন। নিচের কোনটি বাংলা মৌলিক ধাতু? বাংলা মৌলিক ধাতুর মধ্যে আছে হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে হাঁস। প্রযোজক ধাতুর উদাহরণ কোনটি? প্রযোজক ধাতুর উদাহরণ হচ্ছে গিয়ে এখানে আমাকে নিয়ে টানাটানি করো না, আমি যাব না। প্রযোজক ধাতুর উদাহরণ হচ্ছে এখানে আমাকে এটা, প্রযোজক ধাতু হচ্ছে ওরে বোধর ফিরে যা, খুকর নাচন দেখে যা। পরবর্তীতে বিদেশি ধাতু কোনটি? বিদেশি ধাতু হচ্ছে গিয়ে এখানে আমার বিদেশি ধাতুর উদাহরণ হচ্ছে গিয়ে ফির। ফির হচ্ছে গিয়ে এখানে আমার বিদেশি ধাতু। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে কোন ধরনের ধাতু? এখানে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন হচ্ছে, তার মানে মার দ্বারা কাজটা সম্পূর্ণ হচ্ছে, এটা হচ্ছে একটা প্রযোজক ধাতুর উদাহরণ। কাল কাকে বলে? কাল হচ্ছে কি তোমার ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলা হয়, টেন্স যেটাকে আমরা বলি। তাহলে কাল হচ্ছে কি? কাল হচ্ছে ক্রিয়া সংগঠনের সময়, ক্রিয়া সংগঠনের সময়কেই হচ্ছে কাল বলা হয়ে থাকে। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? ক্রিয়ার কাল প্রধানত হচ্ছে গিয়ে তিন প্রকার: অতীত, বর্তমান আর ভবিষ্যৎকাল। যে ক্রিয়া পরে ঘটবে তার কালকে কোন কাল বলা হয়? যে ক্রিয়া হচ্ছে পরে ঘটবে তার কালকে বলা হয় হচ্ছে গিয়ে সাধারণ ভবিষ্যৎকাল, মানে ভবিষ্যতে ঘটবে। তাহলে সাধারণ ভবিষ্যৎকাল। বর্তমান কালের অনুকার উদাহরণ কোনটি? বর্তমান কালের অনুকার উদাহরণ হচ্ছে মিথ্যা কথা বলো না। নিত্যবিত্ত বর্তমান কালের উদাহরণ কোনটি? নিত্যবিত্ত বর্তমান কাল হচ্ছে মানে অলওয়েজ, যেটা করে থাকো রেগুলারলি। যেমন হচ্ছে আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই, এখানে তুমি রোজই বিদ্যালয়ে পড়তে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে তোমার নিত্যবিত্ত বর্তমান কাল। বাবা প্রতিদিন বাজার করতেন, বাবা অতীতকালে সেটা প্রতিদিনই করতেন, তাহলে এটা হচ্ছে নিত্যবিত্ত অতীতকালের উদাহরণ। বর্তমান কালে যে কাজটা তুমি প্রতিদিন করো সেটা হচ্ছে নিত্যবিত্ত বর্তমান, যেমন তুমি প্রতিদিন স্কুলে যাও। আর নিত্যবিত্ত অতীতকাল হচ্ছে অতীতকালে তোমার হচ্ছে কাজটা সর্বদাই সম্পন্ন হতো, যেমন বাবা প্রতিদিন বাজার করতো, এটা হচ্ছে অতীতকাল। আমি ঢাকা গিয়েছিলাম, এটি কোন কালের উদাহরণ? আমি ঢাকা গিয়েছিলাম এখানে হচ্ছে পুরাঘটিত অতীতকালের উদাহরণ। তুমি একটা সময় ঢাকা গিয়েছিলে, তাহলে এটা হচ্ছে পুরাঘটিত অতীতকালের মধ্যে পড়েছে। কোনটি অতীতকালের ক্রিয়া? ছেলেরা ফুটবল খেলছে, 2 2 4 হয়। আমি খেলা দেখে এলাম, আমি হবো সকালবেলার পাখি। আমি খেলা দেখে এলাম, তুমি খেলা দেখে অলরেডি চলে আসছো, অতীত হয়ে গেছে, তাহলে তাহলে অতীতকালের ক্রিয়া হচ্ছে কি আমি খেলা দেখে এলাম। আমি হব সকালবেলার পাখি, এটা কোন কালের উদাহরণ? আমি হব সকালবেলার পাখি হচ্ছে গিয়ে তোমার এখানে সাধারণ ভবিষ্যৎকালের উদাহরণ। কোন বাক্যটি বর্তমান অনুজ্ঞা বোঝায়? বর্তমান অনুজ্ঞা বোঝাচ্ছে হচ্ছে কোন বাক্যটি? দেখো তো এখানে বর্তমান বাক্যের মধ্যে আছে অঙ্কটি বুঝিয়ে দিবেন, অসুখ হলে ওষুধ খাবে, সুমন বই পড়ছে, বাবা অঙ্কটি বুঝিয়ে দিবেন হচ্ছে এখানে আমার বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ। ভবিষ্যৎকালের অনুজ্ঞা কোনটি? ভবিষ্যৎকালের অনুজ্ঞা হচ্ছে গিয়ে মিথ্যা বলন হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা। ভবিষ্যৎকালের অনুজ্ঞা হচ্ছে সত্যি বলবে, তুমি একজনকে হচ্ছে গিয়ে পরামর্শ দিচ্ছ যে সে যেন সত্যি বলে, তাহলে সবসময় সত্য কথা বলবে, এটা হচ্ছে গিয়ে তোমার সত্যি বলবে, এটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎকালের অনুজ্ঞার উদাহরণ। সবসময় সত্য বলবে, এটা কোন ধরনের অনুজ্ঞা? সবসময় সত্য বলবে, এটা হচ্ছে গিয়ে ভবিষ্যৎ অনুজ্ঞা। ওকে, এরপর আমরা আসছি শব্দার্থতে। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে কি বলা হয়? কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট, কাল্পনিক স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় হচ্ছে গিয়ে অনুকার শব্দ। নিচের কোনটি অনুভূতির কাল্পনিক অনুকৃতির উদাহরণ? অনুভূতির কাল্পনিক অনুকৃতি কোনটা? দেখো তো, ভয়ে গা ছমছম করছে, এটা হচ্ছে তুমি একটা কিছু অনুভব করতেছো এবং সেটার কাল্পনিক অনুকৃতি, তাহলে ভয়ে গা ছমছম করছে। ঘেউ ঘেউ কোন জাতীয় শব্দ? ঘেউ ঘেউ হচ্ছে গিয়ে আমাদের ধনাত্মক শব্দের উদাহরণ।
কথায় কথায় তোমার কথা এসে পড়লো, এখানে কোন ধরনের দ্বিরুক্তি ব্যবহার করা হয়েছে? কথায় কথায়, তাহলে এখানে কিন্তু দ্বিরুক্তিতে একই শব্দ ব্যবহার করা হয়েছে। কথায় কথায় মানে একই শব্দ ব্যবহার করে ওরা হচ্ছে অন্য একটা নতুন শব্দ তৈরি করছে। নিচের কোনগুলো উপসর্গ? উপসর্গ হচ্ছে যেগুলো শব্দের তোমার হচ্ছে উপসর্গ, উপসর্গ হচ্ছে কি শব্দের আগে ব্যবহৃত হবে, তাহলে আ নি বি সু এগুলা হচ্ছে উপসর্গ। বিজ্ঞান শব্দটি কিভাবে গঠিত হয়েছে? বিজ্ঞান শব্দটি গঠিত হয়েছে হচ্ছে গিয়ে তোমার বিশেষ জ্ঞান হচ্ছে বিজ্ঞান, তাহলে বিজ্ঞান শব্দটি গঠিত হয়েছে গিয়ে হচ্ছে গিয়ে উপসর্গের মাধ্যমে। ধরো মানে এখানে জ্ঞানের যেটা আছে, জ্ঞানের আগে বি যুক্ত হয়ে জ্ঞানটাকে বিশেষ জ্ঞান বলে নতুন শব্দের অর্থ দিয়েছে বি যুক্ত হয়ে, তাহলে এখানে বিজ্ঞান শব্দটা আসছে হচ্ছে উপসর্গের মাধ্যমে। উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? যে বিজ্ঞান হচ্ছে আমার উপসর্গ যুগে গঠিত শব্দ। অকাজ শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে? অকাজ শব্দটিও হচ্ছে গিয়ে কাজের আগে অযুক্ত হয়েছে, কিন্তু এখানে অ কিন্তু উপসর্গ না, অ হচ্ছে বিভক্তি। তাহলে অকাজ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? না সরি, বিভক্তি না, উপসর্গ, বিভক্তি লিখে ফেলছি। অ হচ্ছে কি এখানে অ উপসর্গ, তাহলে এখানে অকার শব্দটিও গঠিত হয়েছে হচ্ছে কি আমার উপসর্গ যুগে। উক প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উক প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে কি তোমার মিশুক। বিদ্যালয় শব্দটি কিভাবে গঠিত হয়েছে? বিদ্যালয় শব্দটি হচ্ছে সন্ধির মাধ্যমে গঠিত হয়, আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদের সময়ই পড়ে আসছি। বিদ্যালয় শব্দটি হচ্ছে তোমার সন্ধির মাধ্যমে। আচ্ছা, গঠনগতভাবে বাংলা শব্দ কত প্রকার? গঠনগতভাবে বাংলা শব্দ হচ্ছে 3 প্রকার, তাহলে আমার आंसर হচ্ছে 3। উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হচ্ছে গিয়ে তোমার শব্দ গঠন করা। যেমন একটা ওই যে আমরা দেখলাম জ্ঞানের আগে বীজ উপসর্গ যুক্ত হয়ে সেটাকে বিশেষ জ্ঞান করে ফেলেছে, কাজের আগে অযুক্ত হয়ে সেটাকে মন্দ কাজ করে ফেলেছে, এভাবে উপসর্গের কাজ হচ্ছে গিয়ে তোমার নতুন শব্দ তৈরি করা। বাঙালি শব্দটি গঠিত হয়েছে কোন প্রত্যয় যুগে? বাঙালি শব্দটি গঠিত হয়েছে গিয়ে তোমার বাঙালি শব্দ গঠিত হয়েছে ই প্রত্যয় যুগে, বাঙালির সাথে ই প্রত্যয় যুগে। ই প্রত্যয় যুগে হচ্ছে বাঙালি শব্দটি চলে আসছে। লাল লাল শব্দটি কিভাবে গঠিত হয়েছে? লাল লাল শব্দটি গঠিত হয়েছে হচ্ছে দ্বিরুক্তি যোগ করে, মানে দুইবার ওইগুলাকে হচ্ছে গিয়ে তোমার উল্লেখ করা হয়েছে, এজন্য এটা হচ্ছে দ্বিরুক্তি মাধ্যমে। তা সাধারণত কোন কোন পদে বাক্য গঠিত হয়? বাক্যে সাধারণত হচ্ছে গিয়ে তোমার কর্তা, কর্ম এবং ক্রিয়া থাকে, তিনটা জিনিস, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে একটা বাক্য গঠিত হয়, তাই কর্তা, কর্ম এন্ড ক্রিয়া। একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন? একটা সার্থক বাক্যের তিনটা গুণ থাকে, এটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা, তারপর আছে হচ্ছে আসক্তি, আর হচ্ছে যোগ্যতা। এই তিনটা গুণ দিয়ে হচ্ছে একটা বাক্য গঠিত হয়। এখানে আকাঙ্ক্ষা হচ্ছে গিয়ে একটা পদ পড়ার শোনার পর আরেকটা পদ শোনার ইচ্ছা, আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস, আর যোগ্যতা হচ্ছে গিয়ে বাক্যের অর্থগত এবং ভাবগত মেলবন্ধনের নাম। আকাঙ্ক্ষা হচ্ছে তুমি একটা শব্দ শোনার পর আরেকটা শব্দ শোনার ইচ্ছা প্রকাশ করবে, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তি হচ্ছে তোমার আমরা যে তোমার হচ্ছে বাক্যের পদবিন্যাসটা সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে গিয়ে আসক্তি, আর যোগ্যতা হচ্ছে কি বাক্যের ভাবগত এবং অর্থগত মেলবন্ধনের নাম। তাহলে একটা সার্থক বাক্যের তোমার হচ্ছে গুণ থাকা উচিত তিনটা। হাতিগুলো আকাশে উড়ছে, বাক্যে কোন গুণের অভাব রয়েছে? হাতিগুলো আকাশে উড়ে, এখানে হচ্ছে ভাবগত মেলবন্ধন যোগ্য, মানে তোমার হচ্ছে এখানে ভাবগত এবং অর্থগত এবং ভাবগত মেলবন্ধন ঠিক নাই, কারণ হাতি কখনো আকাশে ওড়ে না, সেক্ষেত্রে এখানে হচ্ছে যোগ্যতার অভাব রয়েছে। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় হচ্ছে আসক্তি, মানে সুন্দরভাবে গল্পটা একটা সেন্টেন্স তৈরি করা, সেটাই হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস আসক্তি। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন, এই যে দেখো এটা যদি এটা কিন্তু বাক্যটা সুন্দর দেখা যাচ্ছে না, বাবা বাজার ইলিশ থেকে এনেছেন তো কখনোই না, এটা এরকম হতো বাবা
বাজার থেকে ইলিশ এনেছেন। এইটা হচ্ছে গিয়ে একটা সার্থক বাক্য। তাহলে এইখানে হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাসটা বিদ্যমান না। তাহলে এখানে হচ্ছে কোন কোন হারিয়েছে? এখানে হচ্ছে আসক্তি হারিয়েছে। খণ্ডবাক্য কয় প্রকার? খণ্ডবাক্য হচ্ছে গিয়ে তিন প্রকারের আছে আমাদের টোটাল বাংলা ভাষায়। খণ্ডবাক্য হচ্ছে গিয়ে খণ্ডবাক্য হচ্ছে গিয়ে দুই প্রকার, একটা হচ্ছে তোমার বিশেষ্য স্থানীয়, একটা হচ্ছে বিশেষণ স্থানীয়। অধীন খণ্ডবাক্য হচ্ছে গিয়ে তিন প্রকারের হয়। আচ্ছা, প্রথম কথা স্বাধীন খণ্ডবাক্যের অপর নাম কি? স্বাধীন খণ্ডবাক্যের অপর নাম হচ্ছে প্রধান খণ্ডবাক্য। স্বাধীন খণ্ডবাক্য কয় রকমের হয়? স্বাধীন খণ্ডবাক্য হয় হচ্ছে গিয়ে তোমার স্বাধীন খণ্ডবাক্য না, এখানে হচ্ছে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে টাইপপ্যাডের মাধ্যমে। হচ্ছে তোমার না সরি ঠিকই আছে, আমি স্বাধীন করতেছিলাম কেন জানি না। আচ্ছা, অধীন খণ্ডবাক্য কয় রকমের হয়? অধীন খণ্ডবাক্য হচ্ছে তিন রকমের হয়ে থাকে। নিচের কোনটি যৌগিক বাক্য? যৌগিক বাক্যতে আমরা সবসময় মনে রাখবো এখানে হচ্ছে গিয়ে তোমার সরল, জটিল এবং যৌগিক তিন ধরনের বাক্য আছে। সরল বাক্য হচ্ছে একদম নর্মাল কনভারসেশন যেটা সেটা। আর জটিল বাক্যতে ম্যাক্সিমাম টাইমে দেখবা কমা ব্যবহার করা হয়। আর যৌগিক বাক্যতে নরমালি হচ্ছে গিয়ে কিন্তু, এবং, অথবা এইসব টাইপের মাঝখানে যদি অব্যয় দেখো তাহলে ওটা হচ্ছে যৌগিক বাক্য। যেমন এখানে লোকটি ধনী কিন্তু কৃপণ, এখানে হচ্ছে লোকটি ধনী কিন্তু কৃপণ, দ্যাট মিন্স এখানে তোমার যৌগিক বাক্য হচ্ছে গিয়ে কিন্তু থাকাতে এটা হচ্ছে যৌগিক বাক্য। ছেলেটি গরিব কিন্তু মেধাবী, এটা কোন ধরনের বাক্য? এটাও হচ্ছে গিয়ে যৌগিক বাক্য। যেগুলোর মধ্যে কিন্তু, অথবা, এবং থাকবে এগুলো হচ্ছে সব যৌগিক বাক্য। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটা কোন ধরনের বাক্য? সেম, এটা হচ্ছে যৌগিক বাক্য, কারণ এখানেও মধ্যে হচ্ছে গিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি তাকে কি বলা হয়? লেখার জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি তাকে বলা হয় হচ্ছে বিরাম চিহ্ন। বাংলায় কোন চিহ্নকে সংযোগ চিহ্ন বলা হয়? তোমার আমরা মাঝে মধ্যে এই চিহ্নটা ইউজ করে থাকি, যেটা হচ্ছে হাইফেন। এই হাইফেনকে হচ্ছে সংযোজক চিহ্ন বা সংযোগ চিহ্ন বলা হয়ে থাকে। বিষয় চিহ্ন কোনটি? বিষয় চিহ্ন হচ্ছে আমরা সবাই চিনি কোনটি? কোলন ড্যাশ, কোলন দিয়ে ড্যাশ, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের आंसर হবে খ। দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন বসে? দুটো বাক্যের মধ্যে যদি ভাব বা অর্থের সম্বন্ধ থাকে তাহলে এখানে হচ্ছে সেমিকোলন বসে থাকে। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন তোমার হচ্ছে চিহ্ন ব্যবহৃত হয়? এটা আমাদের বইয়ের ডিরেক্ট লাইন, এবং এটা তোমাদের বৃত্তির জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে সমাসবদ্ধ পদের অংশগুলোকে আমরা যদি হচ্ছে পৃথক করে বিচ্ছিন্ন করে দেখাতে চাই তাহলে হাইফেন ব্যবহৃত হয়। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? আচ্ছা, বিরতিকালের ব্যাপারটা যখন আসছে, এখানে আমরা একটা ছোটখাটো তোমাকে বিরতিকাল জিনিসটা আমরা যেমন হচ্ছে ভাষার ব্যবহার পড়ে আসছি, ভাষার উচ্চারণ স্থান পড়ে আসছি একটা ছন্দের মাধ্যমে, ঠিক তেমনি আমরা বিরতিকাল গুলাও একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি। সেই ছন্দটা হবে এইরকম: কোষে দাড়ি টান, জিজ্ঞাসাকে জান, বিস্ময় কলন কোলন আর ড্যাশ হাইফেন নো শেষ ইলেকে এক উচ্চারণ, আর মনে রাখবো ব্র্যাকেটে নির্বাচন। এখানে আমরা অন্য কালার দিলে কি আসবে বোর্ডে? আচ্ছা, দাড়ি থেকে শুরু করে ড্যাশ পর্যন্ত মনে রাখবো, এটা হচ্ছে 1 সেকেন্ড। হাইফেন হচ্ছে নো শেষ, তার মানে
থামার প্রয়োজন নেই। নেই। ইলেকে আমরা কি করব, এক উচ্চারণ করব, মানে এক বলতে যতটুকু সময় লাগে সেম ব্র্যাকেটে নেই ভাদন, মানে ব্র্যাকেটে হচ্ছে থামার প্রয়োজন নেই। ব্র্যাকেটেও নেই বাঁধন, তাহলে আমরা ব্র্যাকেটেও থামবো না, ব্র্যাকেটেও থামার প্রয়োজন নেই। আর এখানে দাড়ি, তারপর হচ্ছে গিয়ে তোমার জিজ্ঞাসা সূচক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, এগুলোতে আমরা 1 সেকেন্ড করে থাকবো। আর কোষের ক দিয়ে হচ্ছে কমা, ক দিয়ে হচ্ছে কমা, কমাতে হচ্ছে আমরা এক বলার, মানে এক বলতে যত সময় লাগে তত সময় থামবো। আর সে হচ্ছে কি ক এর পরে, তাই সে দিয়ে সেমিকোলন, সেমিকোলনে হচ্ছে ডাবল হবে, সেমিকোলনে হবে হচ্ছে গিয়ে এক বলার দ্বিগুণ সময়, মানে কমার দ্বিগুণ সময় টানবো হচ্ছে, থামবো হচ্ছে আমরা সেমিকোলনে। এটা হচ্ছে মোটামুটি একটা ছন্দের মাধ্যমে আমরা যদি প্রত্যেকটা বিরাম চিহ্ন এবং তার কতটুকু বিরতি প্রয়োজন সেটা মনে রাখতে চাই। কোষে দাঁড়ি টান, জিজ্ঞাসাকে চান, বিস্ময় কোলন, কোলন আর ড্যাশ। এখানে দাঁড়ি থেকে শুরু করে ড্যাশ হচ্ছে 1 সেকেন্ড। ক সে, ক হচ্ছে কমা, এক বলতে যতটুকু সময় লাগবে তত সময়, সে হচ্ছে সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময় থামতে হবে। তারপর হাইফেনে থামতে হবে না, ইলেকে এক উচ্চারণ করতে হবে, আর ব্র্যাকেটে কোনো বাধা নেই। তাহলে আমাদের কোয়েশ্চেনে যাই, কোন বিরাম চিহ্নের জন্য হচ্ছে কোন বিরাম চিহ্নটির বিরতিকাল নেই, কমা, হাইফেন, কোলন, উত্তরণ চিহ্ন। তোমার হচ্ছে উত্তরণ হাইফেন পড়ে আসছি আমরা, হাইফেন নো শেষ, তাহলে এখানে হাইফেনে হচ্ছে আমার থামার কোনো প্রয়োজন নেই। বাক্যে কোন জ্যোতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই, হাইফেনে হচ্ছে থামার কোনো প্রয়োজন নেই। কোন জ্যোতি চিহ্নে 1 সেকেন্ড থামতে হবে, 1 সেকেন্ড থামতে হবে হচ্ছে বিস্ময় কোলন, কোলন আর ড্যাশ। হাইফেন হচ্ছে গিয়ে নো শেষ, কমাতে হচ্ছে এক বলার যতটুকু সময় ততটুক, আর সেমিকোলন হচ্ছে এক বলার 2 গুণ সময়। তাহলে আমার আনসার হচ্ছে 1 সেকেন্ড থামতে হবে কোথায়, কোলনে। কোন বিরাম চিহ্নটি বাক্যের শেষে ব্যবহৃত হয়, বাক্যের শেষে ব্যবহৃত হয় হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন। বাক্যের শেষে তোমার হচ্ছে দাড়ি, বিস্ময় সূচক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, এগুলাই কিন্তু মেইনলি ব্যবহৃত হয় আর কি। বাক্যের অর্থ স্পষ্ট করতে কোনটা বসে, বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য হচ্ছে গিয়ে তোমার কমা বসে থাকে। কোন বানানটি সঠিক, এখানে আমাদের একটা সঠিক বানান দেখতে হবে। এখানে সঠিক বানান হচ্ছে আমার কিংবদন্তি। নিচের কোন বানানটি সঠিক, আমরা এখানে তোমার হচ্ছে একটু বানান নিয়ে লেখাপড়া করতেছি। ইরাকি, বিদেশি শব্দের বানানে সবসময় হচ্ছে রসিকার হয়, এই জন্য ইরাকি হচ্ছে একটা বিদেশি শব্দ এবং রসিকার। কোন বানানটি সঠিক, এখানে সঠিক বানান হচ্ছে আবার কিংবদন্তি। বানান থেকে আমাদের ওরকম প্রশ্ন আসলে আসবে না, যেমন এটা হচ্ছে আমাদের অভিধান থেকে আসছে। একটি শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি লিপিবদ্ধ থাকে কোন গ্রন্থে, অভিধানে। অভিধানে হচ্ছে কি একটা শব্দের সব কিছু লেখা থাকে, অভিধান মানে হচ্ছে ডিকশনারি, ইংলিশে ডিকশনারি, বাংলাতে সেটা হচ্ছে অভিধান। অভিধানে হচ্ছে গিয়ে একটা শব্দের অর্থ, উৎস, ব্যুৎপত্তি লিপিবদ্ধ থাকে আর কি। অভিধানের অপর নাম কি, অভিধানের অপর নাম হচ্ছে গিয়ে শব্দকোষ, অভিধানের অপর নাম হলো আমাদের শব্দকোষ। অভিধানের ব্যবহৃত সঠিক বর্ণানুক্রম নিচের কোনটি, অভিধানের সঠিক বর্ণানুক্রম হচ্ছে একদম সিরিয়াল ওয়াইজ বর্ণানুক্রম, স্বরস্বরা, রস্যই, দীর্ঘই, রস্যু, এইরকম, মানে আমাদের যে আগে হচ্ছে স্বরবর্ণ, তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণতে যাবে, যেমন এই সিরিয়ালটা ক নাম্বারের যেটা সেটা। অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা এবং ব্যবহার যেভাবে বিস্তৃত থাকে। আচ্ছা, অভিধানে আমরা যে শব্দটার অর্থ খুঁজছি, যে শব্দটার অর্থ খুঁজছি সেটা হচ্ছে গিয়ে শীর্ষ শব্দ। যেমন আগের কোয়েশ্চেন, এখানে দেখো অভিধানে যে শব্দের অর্থ দেওয়া হয় সেটি মোটা হরফে মুদ্রিত থাকে, সেই মোটা হরফে মুদ্রিত থাকা শব্দটাকে বলা হয় শীর্ষ শব্দ। আর তোমার হচ্ছে সেই যে শীর্ষ শব্দ সম্পর্কে, মানে যেই শব্দটার অর্থ আমরা খুঁজতেছি সেটা সম্পর্কে তোমার হচ্ছে যেই অর্থ, ব্যাখ্যা বা ব্যবহার দেওয়া থাকে তাকে কি বলা হয়, অর্থ, ব্যাখ্যা বা ব্যবহার যেটা থাকে তাকে বলা হয় হচ্ছে বুক্তি। আচ্ছা, আমরা একদম আমাদের লাস্ট পরিচ্ছেদে চলে আসছি।
এই লাস্ট পরিচ্ছেদ পড়লেই হচ্ছে আমাদের ব্যাকরণের প্রত্যেকটা এমসিকিউ আল্লাহর মধ্যে পড়া হয়ে যাবে। যেমন এখানে কি আছে, নিচের কোন বাক্যে কথা শব্দটি প্রতিশ্রুতি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে তোমার হচ্ছে প্রতিশ্রুতি অর্থে ব্যবহৃত হয়েছে কি, আমি তোমাকে কথা দিলাম, তুমি একটা কিছু প্রমিস করছো, যেটা প্রতিশ্রুতি অর্থে ব্যবহৃত হয়েছে। কান শব্দটি কোন বাক্যে শ্রবণ অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার কথায় লোকটি আমার কথায় কান দাও, এখানে মনোযোগ দেওয়া। আহ, আমার কথায় কান দাও, দেখো এখানে আমার কথায় কান দাও হচ্ছে মনোযোগ দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। কথাটা পাঁচ কান করো না বলতে হচ্ছে কথাটা প্রকাশ করো না, বা মানে গোপন থাকে যেন এটা বলা হচ্ছে। নোবা কানে দুল পড়েছে, লোকটি কানে শোনে না। কানে শোনে না বলতে হচ্ছে এখানে তোমার লোকটা যে বধির, সেই জিনিসটা ফুটে উঠেছে। নোভা কানে দুল পড়েছে, এখানে কিন্তু কান সত্যিকার অর্থেই কান হিসাবে মানে তোমার হচ্ছে শ্রবণ অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমার উত্তর হচ্ছে নোভা কানে দুল পড়েছে। পরের কোয়েশ্চেন, ছেলেটি অঙ্কে কাঁচা, এখানে কাঁচা কি অর্থে ব্যবহৃত হয়েছে, অঙ্কে কাঁচা। অঙ্কে কাঁচা মানে ছেলেটা অঙ্কে হচ্ছে গিয়ে তোমার দুর্বল, এই অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে অঙ্কে কাঁচা বলতে ছেলেটি অঙ্কে দুর্বল এই অর্থে ব্যবহৃত হয়েছে। পরের গাঁট কাটা ও স্বভাব, এখানে কাটা কোন অর্থ গ্রহণ করে, পরের গাঁট কাটা মানে হচ্ছে পরের কিছু চুরি করা। তাহলে এখানে গাঁট কাটা হচ্ছে গিয়ে তোমার চুরি অর্থে ব্যবহৃত হয়েছে। আর নিচের কোন বাক্যে গা শব্দটি শরীর অর্থে ব্যবহৃত হয়েছে। গা শব্দটি শরীর অর্থে ব্যবহৃত হয়েছে হচ্ছে রোমানার গায়ের রং ফর্সা, এখানেই হচ্ছে শরীর অর্থে ব্যবহৃত হয়েছে। পুলিশের চোখ আসামির দিকে, এখানে চোখ বলতে কি বোঝানো হয়েছে, এখানে পুলিশের চোখ আসামির দিকে বলতে দৃষ্টি, মানে পুলিশ সর্বদা হচ্ছে গিয়ে আসামির দিকে দৃষ্টি রাখতেছে, মনোযোগ দিয়ে দৃষ্টি রাখতেছে। তাহলে এখানে পুলিশের চোখ আসামির দিকে হচ্ছে দৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। তাল কাটা গান ভাল লাগে না, এখানে তাল শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, তাল শব্দটি এখানে হচ্ছে ছন্দহীন অর্থে ব্যবহৃত হয়েছে। তাল কাটা গান সবার ভাল লাগে না, এখানে তাল কাটা কি ছন্দে অর্থে ব্যবহৃত হয়েছে। পাকা মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছি, পাকা মিস্ত্রি, পাকা মিস্ত্রি বলতে এখানে হচ্ছে দক্ষ মিস্ত্রিকে বোঝানো হয়েছে। তাহলে পাকা মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছে বলতে হচ্ছে দক্ষ মিস্ত্রি দিয়ে বাড়ি বানিয়েছে সেটা বলা হয়েছে। ঈশ্বর তোমার ভালো করুন বাক্যে ভালো শব্দের অর্থ কি, ঈশ্বর তোমার ভালো করুন বাক্যে ভালো শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। মঙ্গল অর্থে হচ্ছে এখানে তোমার ভালো শব্দটি ব্যবহৃত হয়েছে। মুখে মধু অন্তরে বিষ, বাক্যে মুখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। মুখে মধু অন্তরে বিষ বলতে তোমার এখানে মুখ শব্দটি হচ্ছে কথা অর্থে ব্যবহৃত হয়েছে। নৌকাটি ঘাটে লেগেছে, এখানে লাগা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। নৌকাটি ঘাটে লেগেছে বলতে এখানে নৌকাটি হচ্ছে ঘাটে থেমেছে। যেমন লাগা বলতে কিন্তু এখানে তোমার হচ্ছে ধাক্কা দিয়েছে, স্পর্শ করেছে বা এরকম কিছু না, লেগেছে মানে ও হচ্ছে ঘাটে থেমে গেছে, তাহলে এখানে লেগেছে হচ্ছে থামা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রতিশব্দ মানে কি, প্রতিশব্দ মানে হচ্ছে বিকল্প শব্দ। তোমার একটা শব্দের বিকল্প হিসেবে অন্য কি শব্দ ইউজ করা যায় সেটা হচ্ছে প্রতিশব্দ। দুলোক শব্দের সমার্থক শব্দ কি, দুলোক শব্দের সমার্থক শব্দ হচ্ছে আসমান, আকাশ। শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ কি, শশাঙ্ক শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। জল শব্দের সমার্থক শব্দ কি, জল শব্দের সমার্থক শব্দ হচ্ছে বয়। সলিল কোন শব্দের সমার্থক শব্দ, সলিল হচ্ছে গিয়ে তোমার জল শব্দেরই সমার্থক শব্দ। কোনটি বিসর্গ বিহঙ্গ শব্দের সমার্থক শব্দ, বিহঙ্গ শব্দের সমার্থক শব্দ হচ্ছে খক। অটবি শব্দের সমার্থক শব্দ কোনটি, অটবি শব্দের সমার্থক শব্দ হচ্ছে বনানী। তড়িতের সমার্থক শব্দ, তড়িতের সমার্থক শব্দ হচ্ছে বিদ্যুৎ। বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি, বাতাস শব্দের সমার্থক শব্দ হচ্ছে সমীপ। আচ্ছা, গৃহী শব্দের বিপরীত শব্দ, গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে গিয়ে সন্ন্যাসী। তাহলে গৃহী শব্দের বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। নিরস এর বিপরীত শব্দ, নিরস এর বিপরীত শব্দ হচ্ছে সরস। অনেকে আবার রসালো দাগা পা, বাট আনসার হচ্ছে সরস। নিরীহ শব্দটির বিপরীত, নিরীহ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে গিয়ে দুর্দান্ত। নিরীহ শব্দটির বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত। অনেকে আবার সবল দিয়ে দিও না, নিরীহ
যোদ্ধা শব্দের বিপরীত শব্দ হচ্ছে দুর্দান্ত। লঘু, লঘু শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুরু। লঘু শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুরু। কোন বাগধারাটির অর্থ নির্লজ্জ? নির্লজ্জ হচ্ছে গিয়ে এখানে তোমার নির্লজ্জ বলতে এখানে হচ্ছে কান কাটা। কান কাটা শব্দটা হচ্ছে গিয়ে এখানে নির্লজ্জ অর্থে ব্যবহৃত হয়। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। তুলসী বনের বাঘ, বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড। অকাল কুষ্মাণ্ড কি অর্থে ব্যবহৃত হচ্ছে? অকাল কুষ্মাণ্ড মানে হচ্ছে অপদার্থ। তামার বিষ বাগধারাটির অর্থ কি? তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। মাছের মায়ের পুত্র শোক, মাছের মায়ের পুত্র শোক বলতে এখানে বোঝানো হয়েছে হচ্ছে মিথ্যা শোক। ঝাঁকের কই বাগধারাটির অর্থ, ঝাঁকের কই বাগধারাটির অর্থ হচ্ছে গিয়ে তোমার দলভুক্ত। পালের গোদা, পালের গোদা মানে হচ্ছে দলপতি, লিডার, যে সে হচ্ছে পালের গোদা। এবং আমাদের লাস্ট কোয়েশ্চন, বিরাট আয়োজন। বিরাট আয়োজন বলতে এখানে এলাহি কাণ্ডকে বোঝানো হয়েছে। এর মাধ্যমে আমাদের হচ্ছে বাংলার দ্বিতীয় পত্রের এমসিকিউ পার্ট পড়া আল্লাহর রহমতে শেষ। এবং ইনশাল্লাহ আমরা এই যে তোমার এখানে টোটাল 182 তো না, আমি এক্সট্রা পেজ এড করেছি, আমাদের হয়তো 175-76টার মতো করে এমসিকিউ আছে। তুমি যদি 176টা এমসিকিউ দেখে যাও শুধুমাত্র, আমি 100% গ্যারান্টি দিতে পারি যে তোমার যে বাংলা ব্যাকরণ অংশ থেকে 10টা এমসিকিউ আসবে, সেই 10টার 10টা এমসিকিউ এখানে তুমি 100-এ 100 কমন পাচ্ছ ইনশাল্লাহ। আমরা জানি এখন হচ্ছে আচ্ছা আমাদের এমসিকিউ পার্ট তো আল্লাহর রহমতে শেষ। আমরা রিটেন পার্ট নিয়ে যদি কথা বলি, আমাদের রিটেন পার্টে বাংলা দ্বিতীয় থেকে হচ্ছে গিয়ে কি কি আসবে? আমাদের রিটেন পার্টে বাংলা দ্বিতীয় থেকে টোটাল প্রায় 30 নাম্বার আছে এবং আমাদের সেখান থেকেও অনেকগুলা রিটেন কন্টেন্ট আসবে, রিটেন জিনিস আসবে যেটা আমাদেরকে হচ্ছে লিখতে হবে। এবং আমাদের রিটেনের মধ্যে টোটাল যে 30 নম্বর, সেই 30 নম্বরের মধ্যে এক থাকবে হচ্ছে সারাংশ বা সারমর্ম, আমাদের থাকবে হচ্ছে সেখান থেকে ভাব সম্প্রসারণ, তারপর হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণের সাথে সাথে থাকবে হচ্ছে গিয়ে পত্র দরখাস্ত, আর আমাদের লাস্ট যেটা সেটা থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা। এইগুলা মিলায়ে আমাদের হচ্ছে গিয়ে টোটাল তোমার 30 নাম্বার থাকবে। তো এই 30 নাম্বারের মধ্যে আমাদেরকে হচ্ছে মোটামুটি এইটা অ্যাকচুয়ালি আমাদের বই থেকেই পড়তে হবে। যেমন এখানে আমাদের পত্র রচনায় থাকবে হচ্ছে সারাংশ সারমর্মতে থাকবে 5, তারপর হচ্ছে ভাব সম্প্রসারণে থাকবে 5, দরখাস্ততে থাকবে 5 এবং রচনায় থাকবে প্রায় হচ্ছে আমাদের 15 নাম্বার। তো এই টোটাল হচ্ছে আমাদের রিটেন পার্ট থেকে আসতেছে 30 নাম্বার। তো আমি তোমাদেরকে হচ্ছে পরিপূর্ণ একটা সাজেশন তোমাদের জন্য আপলোড করা হবে। আমি তাও তোমাদের হচ্ছে একটু যদি ধারণা দিয়ে দেই যে আমাদের কি কি পড়তে হতে পারে বা আমাদের বেশি ইম্পর্টেন্ট কোনগুলা আমাদের বই থেকে, যেহেতু আমরা জানি যে আমাদের এই পুরা কোয়েশ্চেনই হচ্ছে আমাদের বই থেকেই পড়তে হবে এবং পুরা পরীক্ষার হলে বা মানে তোমাদের হচ্ছে নতুন করে বানিয়ে দেওয়া বা হচ্ছে আমাদের যে নতুন করে কোনো একটা সারাংশ বা সারমর্ম দিবে সেই তোমার হচ্ছে চান্সটা খুব কম বললেই চলে। দেখা যাবে আমাদের বই থেকেই রচনা, তারপর হচ্ছে পত্র দরখাস্ত, ভাব সম্প্রসারণ, সারাংশ সব চলে আসছে। এটার মধ্যে রচনা শুধুমাত্র দিবে হচ্ছে গিয়ে 2টা, যার মধ্যে থেকে তুমি আনসার করবা একটা, বাকি সবগুলো তোমাকে একটা একটা করেই দিবে এবং তোমাকে এইটা থেকেই আনসার করতে হবে। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো কেউ মানে আমরা কি পড়তে পারি, আমাদের কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত না, আমি তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের বই থেকে হচ্ছে পড়তে বলা হয়েছে এবং তোমাদের ফুল বইটাই আছে, তাহলে তোমরা বাছাই বাছাই করে কয়েকটাকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে পারো। যেমন তোমাদের সারাংশতে তোমাদের বইয়ের যে সারাংশটা আছে সেটা হচ্ছে গিয়ে 2.2 নং সারাংশটা, যেটা শুরু হয় এভাবে তোমার হচ্ছে আনন্দ প্রকাশ। এই
আনন্দ প্রকাশ সারাংশটা তোমাদের জন্য আছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট বাকি সারাংশগুলোর তুলনায়। তাহলে আমরা আনন্দ প্রকাশ, যেটা হচ্ছে আমাদের বইয়ের মেইন বইয়ের সারাংশ নাম্বার 2.2 সেটা পড়ব। পাশাপাশি আমরা আরেকটা পড়ব সেটা হচ্ছে গিয়ে তোমার 2.5, যেটা হচ্ছে সূর্যের আলো, এইটা দিয়ে শুরু হয়েছে। এই দুইটা সারাংশ আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা ট্রাই করব বইয়ের প্রত্যেকটা সারাংশই ভালো করে দেখা যাওয়ার, বাট এই দুইটা সারাংশকে আমরা বেশি গুরুত্ব দিব। একটা জিনিস মনে রাখবা, সারাংশতে আমাদের যেই বড় একটা অনুচ্ছেদ দিবে, আমাদের সেই বড় অনুচ্ছেদটাকে হাইয়েস্ট 4 থেকে 5 লাইনের মধ্যে সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। সেক্ষেত্রে আমরা কখনো সারাংশকে এর থেকে বেশি বড় করব না। সারাংশ মানেই সবচেয়ে সংক্ষেপে মূল ভাবটা, সবচেয়ে ক্ষুদ্রভাবে তুমি কিভাবে মূল ভাবটা বোঝাতে পারো ওই জিনিসটা। তাহলে আমরা এখানে 4 থেকে 5 লাইনের বেশি কিন্তু মোটেও লিখব না। তোমরা যদি চাও সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এগুলো নিয়ে আমি আলাদা করে তোমাদেরকে গাইডেন্স দিই, তাহলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের আলাদা করে কোনটা কিভাবে লিখতে পারবা একটা নমুনা ইনশাআল্লাহ দেখাই দিব। আর সারমর্ম থেকে আমরা আমাদের বইয়ের 2.6 একটা আছে, যেটা হচ্ছে নম নম। এই নম নম দিয়ে শুরুটাকে মাস্ট বি পড়ব। এছাড়া আমাদের এখানে আরেকটা আছে তোমার বইয়ে, এটা 2.8, যেটা তোমার এই যে এরকম দিয়ে শুরু হয়, এই যে বিটপি, সে বৃক্ষরোপণ দিনে একটা কিছু। আমরা এই সারাংশ সারমর্ম এগুলো পড়ার চেষ্টা করব, বাকিগুলোও পড়ব কিন্তু এগুলাকে একটু বেশি ইম্পর্টেন্ট দিব। ঠিক তেমনি ভাবে আমরা যদি সারাংশ সারমর্মর পরে গিয়ে ভাব সম্প্রসারণের দিকে যাই, যে ভাব সম্প্রসারণে আমাদের 5 নাম্বার থাকবে। এই ভাব সম্প্রসারণে আমরা কি পড়তে পারি? ভাব সম্প্রসারণে আমাদের বেশি যেটা পড়তে হবে তা আমাদের বইয়ের 3.3 ডিরেক্ট আছে তোমার বইয়ে দেওয়া, বিশ্বে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এইটা তাহলে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এইটা। তারপর আমাদের পড়তে হবে গিয়ে তোমার 3.5, যেটা কি জন্মিলে মরিতে হবে। এবং 3.8 একটা আছে আমাদের বইয়ে, যেটা লোভে পাপ পাপে মৃত্যু। লোভে পাপ এবং পাপে মৃত্যু। আমরা এই তিনটাকে বেশি বেশি গুরুত্ব দিব, বাট বাকি সবগুলোও আমাদের একটু দেখে যেতে হবে। আর তারপরে যদি আমি আসি পত্র রচনার ক্ষেত্রে, পত্র রচনাতে তোমরা ডিরেক্টলি তোমাদের বইয়ের ব্যক্তিগত পত্র 4.1 থেকে, ব্যক্তিগত পত্র 4.1 থেকে পড়বা গিয়ে হ্যাঁ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে, যেটা তোমার বইয়ের ক নাম্বারে আছে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সেটা। তারপর আমরা পড়বো আমাদের বইয়ে থেকে ঘ নাম্বার, যেটা কম্পিউটার শিক্ষার গুরুত্ব। এই দুইটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। এই দুইটা পত্রর মধ্যে। আর দরখাস্ত থেকে আমরা যদি পড়ি, তাহলে দরখাস্তর মধ্যে থেকে আসবে গিয়ে তোমার দরখাস্ত, যেটা আবেদনপত্র 4.2, 4.2 এর ক নাম্বার, যেটা কি ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য। এটা সাহায্য। তারপর গ নাম্বারে একটা আছে, দেখো ছাড়পত্র চেয়ে আবেদন।
নাম্বারেও একটা আছে যেটা হচ্ছে শিক্ষা সফরের অনুমতি। এই তিনটাই ভালো করে দেখে যাব, দেখবে এই তিনটা থেকে যে কোনো একটা দিবে। শিক্ষা সফরের অনুমতি। তাহলে আমরা এইটুক করলে আলহামদুলিল্লাহ দেখবা 15 মার্ক যেটা আছে আমাদের হচ্ছে গিয়ে টোটাল সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এবং পত্র রচনার যে যে পার্টগুলো আছে সেগুলো থেকে কমন পড়ে যাবে। এখন যদি প্রবন্ধ রচনার উপর আসি, রচনা যেটাতে আমাদের প্রায় 15 নম্বর, এই রচনা আমাদের কি কি পড়তে হবে, একদম বিশেষ 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 গুরুত্ব যদি দিই, রচনা তোমাদের জন্য কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশের ষড়ঋতু, 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু বর্তমানে খুব সামনে বিজয় দিবস এবং তোমরা হচ্ছে বিজয়ের মাসেই হচ্ছে পরীক্ষাটা দিবা, তাই বিজয় দিবস। তারপর আমাদের বই থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, স্বদেশপ্রেম, আর হচ্ছে শ্রমের মর্যাদা। এই পাঁচটা হচ্ছে একদম তোমাদের আসার মতো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা রচনা। ইনশাল্লাহ আশা করি এর মধ্যে থেকেই তোমাদের রচনা কমন চলে আসবে, এবং রচনা কিন্তু তোমাদের দিবে দুইটা, তোমাদের আনসার করতে হবে দুইটা থেকে একটা। তো তোমার রচনাতে কিন্তু আবার অপশন আছে, বাকিগুলোতে অপশন না থাকলেও রচনাতে আবার তোমাদেরকে অপশন দিছে। আচ্ছা যেটাই হোক, তো এই ছিল তোমাদের হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ বাংলা পুরা বৃত্তি উপলক্ষে বাংলা লেকচার 3। আমরা লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 কি ধারাবাহিকভাবে তোমাদের এমন ভাবে চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে কোয়েশ্চেন, এমসিকিউ, সিকিউ, যেমন সহপাঠের হচ্ছে গিয়ে বর্ণনামূলক প্রশ্ন, এবং আমরা এখানে চেষ্টা করেছি বাংলা দ্বিতীয় পত্র থেকে যা যা তোমাদের লাগবে এবং যা যা তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলা এখানে ইনপুট করে দেওয়ার। আশা করি তোমরা সবাই হচ্ছে এই ক্লাসটা দিয়ে উপকৃত হবে, সবাই এই ক্লাসগুলো করেছো, তিনটা বাংলা লেকচারই করবে। আমি বারবার বলতেছি তিনটা লেকচার তোমরা করলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, বাংলা এবং বৃত্তি পরীক্ষার একটা সেরা প্রস্তুতি হয়ে যাবে শুধু এই বাংলা তিনটা লেকচার করে পুরো বাংলা 100 নাম্বার পাওয়ার জন্য। এবং আমাদের বৃত্তি পরীক্ষাতে টোটাল নাম্বারই হচ্ছে গিয়ে 400। সেক্ষেত্রে এই 400 নাম্বারের মধ্যে আমরা যেন সবচেয়ে ভালো রেজাল্টটা করি সবচেয়ে কম সময়ে প্রস্তুতি নিয়ে, সেই জন্যই আমরা হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো নিয়ে এসেছি। তাই বলবো তোমরা হচ্ছে সবাই অনেক মনোযোগ দিয়ে প্রত্যেকটা লেকচার করবা, প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে সলভ অলরেডি তোমাদের করে দেওয়া আছে, সেই আনসারগুলো পড়ে যাবা। আমরা চাই অল্প সময়ে যেন তোমাদের সেরা প্রস্তুতিটা হয়, সেই লক্ষ্যে এইভাবে হচ্ছে তোমাদের ক্লাসগুলো দেওয়া এবং তোমাদের এরকম ভাবে প্রশ্নগুলো দিয়ে দেওয়া। তো ধন্যবাদ সবাইকে তৃতীয় লেকচার করার জন্য। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে। বাংলাতে এটাই তোমাদের জন্য সর্বশেষ লেকচার ছিল। তোমাদেরকে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, অল দ্য বেস্ট সবার সাথে। ইনশাল্লাহ আবার কখনো অন্য কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম। এই লেকচারই শেষ এটা।